নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি এবং এই নির্বাচন নিয়েই আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম 1 মিরসরাই আসনের প্রার্থী জনাব নুরুল আমিন এবং সাথে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা যে আসনটি সে আসনের প্রার্থী জনাব শফিউল আলম, সাথে আছেন নাগরিক সমাজের প্রতিনিধি প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তিনজনের কাছ থেকে আমরা আজকে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে চাওয়া সেগুলো শুনবো, মানুষ যা চায়। প্রথমে নুরুল আমিনের কাছে জানতে চাই, নির্বাচিত হলে ওনার এলাকা যেহেতু চট্টগ্রাম 1 মিরসরাই আসন, সেখানে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে আমরা জানি, সেখানে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। সেই কর্মসংস্থানে ওনার নিজের এলাকার যে তরুণরা রয়েছেন তাদের অবস্থান কী হবে এবং কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে উনি নিজে থেকে কোনো উদ্যোগ নেবেন কিনা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে? আল্লাহ পাক যদি আমাদেরকে আমাকে নির্বাচিত করে মিরসরাইবাসীর জানমাল ব্যবসা বাণিজ্য নিরাপদ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। কর্মসংস্থানের বিষয় আমাদের এখানে আপনারা জানেন একটা বড় অর্থনৈতিক অঞ্চল হয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে মিরসরাইবাসীর এক বিশাল স্বপ্ন, সেখানে তারা ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে। আমি সেই জায়গায় মিরসরাইয়ের যে তরুণ যুবক সমাজ যারা আছে তাদের বেকারত্ব দূর করার জন্য এবং ছাত্র সমাজ যারা আছে তাদের কারিগরি শিক্ষাসহ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার এবং এই অর্থনৈতিক অঞ্চলে যারা বিনিয়োগ করবে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে মিরসরাইয়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব। অনেক ধন্যবাদ। এই চট্টগ্রামের যেটি চট্টগ্রাম বন্দর আসন, এই বন্দর আসনের মধ্যেই পড়েছে চট্টগ্রাম বন্দর, সেই সাথে বিমানবন্দর, ইকোনমিক জোন তো আছে, বিস্তীর্ণ সাগর রয়েছে আমাদের পেছনে যে সাগরটি আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক এরকম একটি আসনের প্রার্থী হিসেবে ওনার ভাবনা কি? আমি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কিন্তু চাকরিতে বৈষম্য ছিল। আমাদের ইসলামী ক্ষমতা আসলে প্রথমে আমাদের যে প্রতিশ্রুতি আছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে সেটি আমরা বাস্তবায়ন করব। চাকরিতে কোনো বৈষম্য থাকবে না। আজকে টাকার সংকট দেখিয়ে যে শূন্যপদ পূরণ করা হয় না, যেমন আমার বন্দরে 4,500 শূন্যপদ পড়ে আছে, একটি লাভজনক প্রতিষ্ঠান, সেখানেও বলে অর্থ সংকট। আজকে ওয়াসার সমস্যা, অর্থ সংকট। বাংলাদেশে চাঁদাবাজি না থাকলে, দুর্নীতি না থাকলে, লুটপাট না থাকলে, বিদেশে যে অর্থ পাচার হচ্ছে এগুলো যদি বন্ধ হয় তাহলে অর্থ সংকট থাকবে না। যারা ভালো মেধাবী, ভালো রেজাল্ট করে, যাদের কাছে প্রজেক্ট নেই, ওই প্রজেক্ট যদি পাস হয়, ব্যাংকের সাথে যদি আমরা কোঅর্ডিনেট করি, তাহলে সুপারভাইজারি ক্রেডিট যদি আমরা করি, তাহলে ওই প্রকল্পগুলো এগেনস্টে আমরা কিন্তু ছাত্রদেরকেও আমরা বড় ধরনের ব্যাংক লোন দিতে পারবো। সে কিন্তু তখন চাকরি প্রার্থী হবে না, সে চাকরিদাতা হবে। এভাবে আমরা এই যে কর্মসংস্থানের সমস্যাগুলো আছে এগুলোকে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। নাগরিক সমাজের প্রতিনিধির কাছে জানতে চাই, আমরা যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে কর্মসংস্থানের পরিবেশ নিশ্চিত করতে পারবেন প্রার্থীরা। এখন আমাদের রাজনৈতিক নেতারা শুধুমাত্র যদি সরকারি কর্মসংস্থানের কথাটাই ভাবেন, সরকারি কর্মসংস্থান কয় লক্ষ লোক সরকারি চাকরিতে করে, বৈষম্য সেইখানে হয়, সেই জায়গায় বৈষম্য দূর করলেন, তাহলে কয় হাজার লোকের মাত্র আপনি বা কয় লাখ লোকের মাত্র কর্মসংস্থান বাড়ালেন। আমার কিন্তু 1.5-2 কোটি কর্মসংস্থান এখানে করতে হবে। আমাদের দেশের লুটেরা মানে বুর্জুয়াদেরকে টাকা পয়সা দেওয়া হয়, লোন দেওয়া হয়, ওই এসালামের মতো প্রতিষ্ঠানকে লোন দেওয়া হয় যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। আর একজন যুবক কর্মসংস্থানের জন্য যেমন অর্থনীতি অবদান রাখবে তাকে কিন্তু কোনো লোন দেওয়া হচ্ছে না। এই যুবকদেরকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, এই যুবকদেরকে যদি আমি রাষ্ট্রীয় আর্থিক সহায়তা নিয়ে, যেই সহায়তা নিয়ে আমরা তার পাশে দাঁড়াতে পারি, এই পরিকল্পনা যদি ওনাদের নির্বাচনী ইস্তেহারে থাকে এবং সেই নির্বাচনী ইস্তেহার যদি আমাদের জন্য বিশ্বাসযোগ্য হয় এবং ওনারা যে আন্তরিকভাবে সেই ইস্তেহার বাস্তবায়ন করেন, তাহলে আমার মনে হয় পৃথিবীর উন্নত জাতিগুলির একটি জাতিতে আমরা পরিণত হব। কর্মসংস্থান নিয়ে শুনলাম তাদের ভাবনা। একই সাথে জানিয়ে রাখি, নদী, পাহাড়, সাগরের অন্যতম স্থান চট্টগ্রাম। এই চট্টগ্রামকে পর্যটন বান্ধব করতে কি কি করবেন, কোনো ভাবনা আছে কিনা সেটি জানবো জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী জনাব শফিউল আলমের কাছ থেকে। দেখেন, এখানে একটি পর্যটন কেন্দ্র করার জন্য 2টা বিষয় কনসিডারেশন আনতে হয়। একটা হচ্ছে নিরাপত্তা, আর একটি হচ্ছে যোগাযোগ, এরপর হচ্ছে আমাদের বিভিন্ন যে সেবামূলক যে বিষয়গুলো আছে সেগুলোর অ্যাভেলেবেল আছে কিনা। সেদিক থেকে আমরা আগে চট্টগ্রামকে একেবারে সকলের জন্য পর্যটকদের নিরাপদ করতে পেরেছি কিনা সেই জায়গাটায় আমরা এখনও ল্যাকিং আছে। এখানে রাজনৈতিক চাপে তো বড় কন্টেনার ইয়ার্ড অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে, লিজ দিয়ে দেওয়া হচ্ছে।
একটা ডাইজেস্টার হলেও এই জায়গায় একটা ডাইজেস্টার হলেও আপনি যে এটাকে ম্যানেজমেন্ট করবেন তার জন্য ওপেন যতটুকু জায়গা থাকার শর্ত আছে সেগুলোও নাই। আমাদের সি এবং যে সাগরের যে কম্বিনেশন এটা ওয়ার্ল্ডে অনেক কম জায়গায় আছে। এটাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে, যেহেতু এখানে এয়ারপোর্টও আছে, আমাদের রাঙ্গামাটিকেও সবাই প্ল্যানে নিয়ে একেবারে এখানে আমরা ক্যাবেল কার করার মতো জায়গা আছে এবং সিটিতেও আছে, সীতাকুণ্ডুর দিকেও আমাদের সুযোগ আছে। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা সরকারি এবং বেসরকারি উদ্যোগেই চট্টগ্রামকে পার্শ্ববর্তী ভারতের যে বিভিন্ন প্রভিন্সগুলো এবং আমাদের মালয়েশিয়ার অনুকরণে এখানে আমাদেরকে বড় বিগ চিন্তা করতে হবে, পজিটিভলি চিন্তা করতে হবে। চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাই, ঠিক সেই আসনের প্রার্থী আমাদের সাথে আছেন। ওনার কাছ থেকে শুনবো পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিতে ওনার অঙ্গীকার। বাংলাদেশের কম জায়গায় আছে মিরসরাইয়ের মতো। একদিকে আপনার নদী সাগর, একদিকে পাহাড়, মাঝখানে ঢাকা চট্টগ্রামের যে লাইফলাইন। এই মিরসরাইতে আপনার পাহাড়ের কারণে অনেকগুলা ঝর্ণা সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে। এগুলার আরও রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এবং বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে আরও সাজিয়ে মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য যোগাযোগ ব্যবস্থার যে দুর্বলতা, এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে পর্যটক যারা আসবে তাদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আমরা একটি সুন্দর মিরসরাই পর্যটন কেন্দ্র করার চেষ্টা করব। পর্যটন এবং পর্যটক বান্ধব পরিবেশ নিয়ে শুনবো নাগরিক সমাজের চাওয়ার বিষয়টি। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে খণ্ডিত খণ্ডিত পরিকল্পনার কারণে কিছু মধ্যস্বত্বভোগী মুনাফালোভী লোককে আমরা সুযোগ দিচ্ছি। সরকারি বন ধ্বংস করে রিসোর্ট করছে, পাহাড় ধ্বংস করে রিসোর্ট করছে। তো এই ধরনের পর্যটনকে গ্রাস করার যে মানে বেনিয়া বৃত্তি চলছে আমাদের দেশে, এই বেনিয়া বৃত্তির থেকে বের হয়ে এসে আমাদের অনেক উন্নত দেশের মতো পর্যটনের উপরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং অ্যাট দ্য সেম টাইম পর্যটনের বিকাশ, পর্যটকদের চাহিদা পূরণ, পর্যটকদের গম্যতা, পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তা, এই বিষয়গুলিকে যে ইন্টিগ্রেটেড হইতে যদি আমরা নিশ্চিত করতে পারি এবং নতুন নতুন পর্যটন পয়েন্ট উদ্ভাবন করে সেই জায়গাগুলিতে পর্যটনের আওতায় নিয়ে আসা এবং পর্যটকরা বহির্বিশ্ব থেকে আসার জন্য রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে সহজ একটা উপায় ব্যবস্থা করে দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে এবং একই সাথে ধন্যবাদ আমাদের সাথে থাকা দুই প্রার্থীকে। শুনছিলাম আমাদের অঙ্গীকার পর্যটন নিয়ে, কর্মসংস্থান নিয়ে। আগামীতে আরও কোনো বিষয় নিয়ে, আরও কোনো প্রার্থীকে নিয়ে থাকবো আপনাদের সামনে।